ওকে, আজকে আমরা বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য ভিডিওগুলোতে কিভাবে না জেনে বাংলাদেশ সম্বন্ধে প্রপার ইনফরমেশন না রেখে কিভাবে তারা মন্তব্য ছুটছে, সেই ব্যাপারে কথা বলবো। কেন কথা বলবো? বিকজ আমরা যারা আহ, এই বাংলাদেশ নিয়ে ভাবি, যারা বাংলাদেশের বাইরে অবস্থান করছি, বাংলাদেশকে যখন কম্পেয়ার করার চেষ্টা করি, যে যে বর্তমান যে যে দেশে আমরা থাকি সেই দেশের সাথে যখন বাংলাদেশের কথা চিন্তা করি বা কম্পেয়ার করি, তখন যে ডেসপারিটিগুলো দেখা দেয়, সেই ডেসপারিটিগুলো নিয়ে আমি মনে করলাম যে একটা অ্যাটেনশনমূলক ভিডিও তৈরি করা দরকার। এবং যে কারণে এটা শুধুমাত্রই মোবাইল সাপোর্টেড একটা ভিডিও আমি তৈরি করছি। তো আসুন দেখা যাক 2025-এ, 2025 সালে বাংলাদেশে কি কি প্রবলেমগুলো আমরা ভিজিবলি দেখছি, সেই জিনিসগুলো আহ, এখন নিয়ে আলাপ করব। তো প্রথমেই আসা যাক এনভায়রনমেন্টাল এবং ক্লাইমেট ইস্যু নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন যে সারা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ একটা ভালনারেবিলিটি সিচুয়েশনে আছে, এবং এখানে অনেকগুলো দেশ একসাথে একটা রিস্কি কন্ডিশনে আছে। এই কন্ডিশনগুলো বা এই যে এনভায়রনমেন্টাল যে ডিজাস্টার যেগুলো হতে পারে, সেগুলো হচ্ছে আপনার এই যে ওশন লেভেলটা যদি আপ হয়ে যায়, রাইজিং ওশন লেভেল, সেটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। আপনারা দেখছেন যে সুনামি হচ্ছে, আপনারা দেখছেন যে ভূমিকম্প হচ্ছে কোথাও কোথাও, এবং নানা ধরনের ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাডিং হচ্ছে কোথাও কোথাও, এবং কোথাও কোথাও হেভি বৃষ্টি হচ্ছে, ফ্লাশ ফ্লাড হচ্ছে। এই জিনিসগুলো এখন আহ, ভাবার সময় আসছে, এই জিনিসগুলো নিয়ে কথা বলার সময় আসছে। আপনারা জানেন যে রিভার ইরোশন হচ্ছে, বাংলাদেশে তো আরো বেশি করে হচ্ছে। এখানে 57টা রিভার আছে। প্রত্যেকটা রিভারে বর্ষাকালীন সময়ে যে পরিমাণে ইরোশন আমরা দেখছি, থাউজেন্ডস পিপলরা তাদের হোম লস করছে, তাদের অ্যানুয়ালি তারা শিফট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। হ্যাঁ, রিভার ব্যাংকস, এক রিভার ব্যাংক থেকে আরেক রিভার ব্যাংকসে তারা যাচ্ছে। এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে এখন খুবই সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশের আরো কিছু জিনিস আছে, যেমন এয়ার পলিউশন, যেটা খুব হাইয়েস্ট রেটে বাংলাদেশের এয়ারটা পলিউট হচ্ছে। এয়ার পিউরিফাই করার কোনো স্কোপ বাংলাদেশে নাই। আহ, আপনারা দেখেন যে মেজর যে সিটিগুলো আছে সেগুলো কি পরিমাণ পলিউটেড। মানুষের লাঞ্চ নিঃশেষ হয়ে যাচ্ছে, মানুষের লাঞ্চের প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এয়ার পলিউশন শুধু যে বাংলাদেশের প্রবলেম সেটা নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বের গ্লোবালি একটা প্রবলেম এটা। তারপর ওয়াটার পলিউশন, আপনারা দেখছেন বাংলাদেশের কয়েকদিন আগে মেঘনা নদীতে প্রচুর মাছ মারা গেছে, আপনারা জানেন, পত্রিকায় দেখেছি, আহ, ভিডিওতে দেখেছি যে এই ওয়াটার পলিউশনের কারণে হচ্ছে। বিকজ কেমিক্যালের যত্রতত্র ব্যবহার, কেমিক্যালগুলো ডিরেক্টলি বাংলাদেশের নদীতে মিশে যাচ্ছে। এটা যে শুধু মাছের ক্ষতি করছে তা না, এটা যে জিও প্লান্টনের ক্ষতি করছে তা না, এটা যে শুধু আহ, বাংলাদেশের নদীমাতৃক যে একটা ইয়ে ছিল, সৌন্দর্য ছিল, সেগুলো আস্তে আস্তে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এগুলো কেমিক্যালে ভরপুর হয়ে যাচ্ছে। এর পানিটা আপনি খেতে পারবেন না। এর এটা এই পানিটা আরো যত দিকে যাবে তত এটা ক্ষতিগ্রস্ত করতে থাকবে। এবং এটা পয়জনাস, এটা অ্যাসিডিক ওয়াটার, এটা পয়জনাস ওয়াটার। এই জিনিসগুলো আসলে ক্লিন না করে এভাবে নদীর মধ্যে আহ, যেভাবে ফালাচ্ছে, সেটা খুবই অন্যায়। এবং বাংলাদেশের নদীগুলো এইভাবেই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিভারের ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াটারের যে দ্য পয়জন ওয়াটারগুলো গুড ওয়াটারের সাথে মিলে যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার ইসে আনতে হবে, বাংলাদেশের আমলে আনতে হবে। তাহলে তারপর দেখেন আপনার ডিফরেস্টেশনের ব্যাপার আছে। আপনার বনজঙ্গল নাই, এটা একটা বিশাল প্রবলেম। এটা বাংলাদেশের শুধু না, এটা সারা বিশ্বের প্রবলেম। এবং ইলিগাল লগিং এবং আরবান এক্সপেনশন, আপনারা জানেন যে এগুলো খুব যত বেশি আরবানাইজেশন হচ্ছে তত বেশি ডিফরেস্টেশন হচ্ছে, ভাইস ভার্সা। আপনি দেখেন যে আহ, যে পরিমাণ ফরেস্ট লস হচ্ছে, সে পরিমাণ ফরেস্ট গ্রো করার কোনো আন্তর্জাতিক মানের
পরিবেশবিদ বাংলাদেশে নাই যারা এই জিনিসটাকে হেল্প করতে পারবে। সো এটা একটা ভালো এটা একটা বিশাল প্রবলেম বাংলাদেশের জন্য। আপনার দেখেন হেলথ অ্যান্ড স্যানিটেশন প্রবলেম বিশাল প্রবলেম বাংলাদেশের জন্য। তো আপনার ইনঅ্যাডিকুয়েট হেলথ ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের হসপিটালগুলো লিমিটলেস, এটা কাজ করতে পারছে না এবং কোয়ালিটি হেলথ কেয়ার ডেভেলপ করতে পারতেছে না। এটা একেবারে মুখ থুবড়ে পড়েছে হেলথ সেক্টরটা। রুরাল এরিয়াগুলোতে তো কোনো হেলথ সেক্টর বলে কিছু নেই বাংলাদেশে। আরবানে যদি কিছু আছে, শহরগুলোতে কিছু আছে, কিন্তু এগুলো পর্যাপ্ত না এবং এগুলো ম্যাল প্র্যাকটিস করে। পেশেন্ট সেফটি এগুলো অনুপস্থিত। হ্যাঁ, আপনার একটা মানে আমি বলবো যে হেলথ সেক্টর একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশে। তারপর নিউট্রিশনের ক্ষেত্রে দেখেন বাংলাদেশে খুবই ম্যাল নিউট্রিশন লেভেলে আছে। এটা হাই লেভেল ম্যাল নিউট্রিশন চিলড্রেনদের মধ্যে, এটা খুব ভয়ঙ্কর একটা দিক। তারপর দেখেন ওয়াটারবর্ন ডিজিজ, যেহেতু ওয়াটারের ভিতরে ওয়াটার মোস্ট পলিউটেড এই হচ্ছে বাংলাদেশের ওয়াটার, কারণ এই ইন্ডাস্ট্রিয়াল সুয়ারেজ, নানা ধরনের সুয়ারেজ, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, এগুলো সব মিলে ওয়াটারটাকে একেবারে যাচ্ছে তাই বানিয়ে ফেলেছে। তার কারণে আজকে ওয়াটারবর্ন ডিজিজ গুলো হচ্ছে। হ্যাঁ, পুয়ার স্যানিটেশন, ফ্লাড ওয়াটার এটা থেকে আরো কন্ট্রিবিউট করে এবং ওয়াইড স্প্রেড ইলনেস তৈরি করছে। এই জিনিসগুলোকে সিরিয়াসলি ফোকাস করতে হবে। মেন্টাল হেলথ বাংলাদেশে খুবই বাজে অবস্থা। আপনারা দেখেন যে বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মেন্টালি একজন ইল প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে হয়েছে বা রেখেছে কিছু এক শ্রেণীর লোক, এবং সেগুলো আলটিমেটলি কি করেছে, বাংলাদেশের মেন্টাল হেলথ বা ইলনেসের ক্ষেত্রে কোনো যথাযোগ্য আপনার অ্যাটেনশন দেওয়া যায়নি, এবং যার কারণে বাংলাদেশের মেন্টাল হেলথের কেয়ারের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা, এবং অ্যাওয়ারনেসও এটা তৈরি হয় নাই, যার ফলে ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে বাংলাদেশে। তারপর দেখেন আপনার ওভারঅল পপুলেশন বাংলাদেশের বার্থ রেট গ্রোথ এবং বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্স থেকে বাংলাদেশে পিপল এসেছে, এবং ওদিকে বার্মা থেকে কিছু লোক এসেছে, এবং এইভাবে আলটিমেটলি বাংলাদেশের ওভার পপুলেটেড করেছে। শুধু যে বার্থ রেটের কারণেই বাংলাদেশের পপুলেশন হয়েছে সেটা না, ওভার পপুলেশন বাই দ্য সারাউন্ডিংস কান্ট্রি, তারা চলে এসেছে দেশে হয়ে বাংলাদেশি হয়ে গেছে। এ ধরনের আপনার ডেন্স পপুলেশন তৈরি করেছে বাংলাদেশে। এগুলো খুবই ভয়ঙ্কর অবস্থা, এগুলো অনেক কন্ট্রোল করতে হবে। তারপর ধরেন আমরা এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলবো। সেখানে যদি আমরা দেখি তাহলে কোয়ালিটি অফ এডুকেশন বলতে বাংলাদেশে কিছু নাই। বাংলাদেশের ছাত্ররা তাদের সার্টিফিকেট ফ্রি দেওয়ার জন্য আন্দোলন করে। আপনার আউটডেটেড কারিকুলাম আছে সেখানে। হ্যাঁ, যে এটা প্রাইভেট সেক্টরে দেওয়ার কথা, যে কারিকুলাম তো ডেভেলপমেন্টের জিনিসগুলো বাংলাদেশে প্রাইভেট সেক্টরে দেওয়ার কথা, সেগুলো না দিয়ে গভর্নমেন্ট তার ল্যাক অফ স্কিল পিপল যারা এই জিনিসগুলো তৈরি করবে বা করবে সে ধরনের পর্যাপ্ত লোকজন নাই, যার ফলে বাংলাদেশের এডুকেশনে সময় পার করছে কিন্তু এডুকেশন দেওয়া হচ্ছে না প্রপারলি। এটা বিশাল একটা ল্যাক থেকে যাচ্ছে। হয়তো টিচার এডুকেটেড কোনোভাবে, কিন্তু তারা যাচ্ছে না হাউ টু ডেলিকেট দিস এডুকেশন টু দ্য পিপল অ্যাকচুয়ালি। সো এই জিনিসগুলো বাংলাদেশকে ভাবতে হবে। ল্যাক অফ ট্রেন টিচার, সারা বছর কন্টিনিউয়াস বেসিসে টিচার্স ট্রেনিং করার দরকার, এবং নানা ধরনের ট্রেনিং প্রোগ্রাম থাকবে, সেগুলো নেই বাংলাদেশে, অনুপস্থিত। আপনার পুওর ইনফ্রাস্ট্রাকচার, সেটাও একটা ব্যাপার। আপনার স্কুল কলেজগুলোর বিল্ডিং সাস্টেনেবল বিল্ডিং থাকে না, ওখানে সাস্টেনেবল রিসোর্সেস থাকে না, সেটাও একটা বিশাল প্রবলেম। ইয়থ আনএমপ্লয়মেন্ট যেটা বাংলাদেশে, সেটা একটা বিশাল প্রবলেম। এটা একটা একটা গ্রোয়িং প্রবলেম বাংলাদেশের জন্য। এই যে অপরচুনিটি লস যেটা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা আমরা যদি বিচার করি তাহলে অপরচুনিটি লস একটা বিশাল প্রবলেম বাংলাদেশের জন্য। তো স্কিল গ্যাপ যেটা আমরা থিঙ্ক করি, যে স্কিল গ্যাপটা কি, এটা হলো আপনার এডুকেশনের সাথে জব মার্কেটের যে গ্যাপটা, মানে জব মার্কেট এক ধরনের স্কিল পিপল চাচ্ছে, এডুকেশন সেভাবে তৈরি করতে পারছে না, বা একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেটাই স্কিল গ্যাপ। এই জিনিসগুলো আপনার আমাদেরকে ভাবতে হবে। তারপর আমরা যদি দেখি যে ইকোনমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জেস গুলো, যেটা করাপশন, ও মাই গড, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল প্রবলেম। এই করাপশন যদি বন্ধ না হয়,
তাইলে আপনার বাংলাদেশের ফিউচার ব্লিঙ্ক খুবই আহ, মলিন দেখাবে। আপনার পারভাসিভ করাপশন, যেটা বাংলাদেশে ভেরি অ্যাগ্রেসিভ করাপশন পাবলিক লেভেলে এবং প্রাইভেট লেভেলে বোথ সেক্টরসে, এটা ডেভেলপমেন্টকে হিন্ডার করে। সো এই জিনিসগুলোকে নিয়ে ভাবতে হবে বাংলাদেশে। তারপর ইনইকুয়ালিটি, যেটা ইকোনমিক্সে, যেটা ইকোনমিক ডিসপ্যারিটি তৈরি করে, যেটা বিটুইন আরবান এবং রুরাল এই দুই শ্রেণীর পিপলদের ভিতরে, সেটা নিয়ে ভাবতে হবে। পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, যেটা বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেম, পাওয়ার সিস্টেম, আরবান প্ল্যানিং, কোনো কিছুই মনে হচ্ছে যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারটাকে অপটিমাইজ লেভেলে রিচ করতে পারছে না। হ্যাঁ, তারপর শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেমন আমাদের ডিপেন্ডেন্সি, আরএমজির ক্ষেত্রে যেমন ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সি গুলো থেকে সরে আসতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ হেভিলি রিলায়েন অন আরএমজি, বাট এটাই কিন্তু সব না। আরএমজির যদি করেন, যেটা ডাইভার্সিফাইড, যে আরএমজির যে নানা ধরনের সেক্টর আছে, সেই জিনিসগুলো নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে, এখনই ভাবতে হবে। এটার পেছনের মানে আর ফিরে তাকানোর কোনো ওয়ে নাই, মুভ ফরওয়ার্ড অ্যাকচুয়ালি। তো আরো আছে আপনাদের গভর্নেন্স এন্ড সোশ্যাল ইস্যু যেগুলো আছে। যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি তো আছেই, মানুষ শুধু ইলেকশন চায়, কিন্তু এটাই কি নো, সেখানে স্ট্রাইক হচ্ছে, বিভিন্ন নানা ধরনের আনরেস্ট হচ্ছে। এই আপনার এখানে বসে পড়ছে তারা, এটা চাচ্ছে, ওটা চাচ্ছে। সো এই জিনিসগুলোকে আপনার এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, বিকজ এই জিনিসগুলো এতই ইম্পর্টেন্ট যে আমাদের সবকিছু নিয়ে যদি আমরা ভাবতে না পারি, তাহলে যেমন জুডিশিয়াল ইনএফিসিয়েন্সি আছে, এই জুডিশিয়াল ইনএফিসিয়েন্সির কারণে আপনার জাস্টিস সিস্টেম ভালো নাই। হ্যাঁ, ডিলেড জাস্টিস বা ল্যাক অফ অ্যাক্সেস টু দ্য লিগাল এইড, বাংলাদেশের মানুষ লিগাল এইড পাচ্ছে না ভালোভাবে, লয়াররা ভালোভাবে ফাংশন করছে না, লিগাল সিস্টেমটা ভালোভাবে ফাংশন করছে না। তো এই জিনিসগুলোকে অ্যাটেনশনে আনতে হবে। ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন, যেটা হিউম্যান ওমেন্স রাইটস বলি আমরা, চিলড্রেন্স রাইটস বলি, এই রাইটসগুলো স্টাবলিশ করতে হবে। হিউম্যান রাইটস যেমন ইম্পর্টেন্ট, ওমেন রাইটস তেমন ইম্পর্টেন্ট, চিলড্রেন রাইটসগুলো তেমন ইম্পর্টেন্ট। এই সব রাইটসগুলো যখন বাংলাদেশে দেখা যাবে, আর হাই রেট, বাংলাদেশের ডোমেস্টিক লেভেলে খুবই হাই রেট ডোমেস্টিক ভায়োলেন্স আছে, এগুলো বন্ধ করতে হবে। চাইল্ড ম্যারেজ গুলো বন্ধ করতে হবে, চাইল্ড ট্রাফিকিং বন্ধ করতে হবে, উমেন্স ট্রাফিকিং যে ইয়েগুলো আছে ব্যাড ওয়েতে, এগুলো বন্ধ করতে হবে। সব মিলিয়ে যদি বাংলাদেশ কাজ করতে পারে, শুধু ইলেকশন চাইলেই হবে না। ইলেকশনের আগে এগুলো সব প্রিকন্ডিশন। একটা দেশকে আগে গঠন সুন্দরভাবে গঠন করতে হবে, তারপর না ইলেকশনের প্রশ্ন আসে, তারপর না মানুষ ভাববে যে আমরা কোন ধরনের ইলেকশন দিব। ইলেকশন দেওয়ার আগে আপনার এই প্রিকন্ডিশন গুলো যদি আপনি না করে যদি ইলেকশন চান শুধু, তাতে বাংলাদেশের কোনো লাভবান হবে না। এবং যে দলগুলো বা যে লোকগুলো এই ইলেকশন গুলোকে চাচ্ছে, তারা নিজেরাও জানে না তারা একটা মুখ্য ওয়ার্ল্ডে বাস করছে, একটা মুখ্য পৃথিবীর সদস্য। তারা ইলেকশন জিতে পারে না। সবার জন্য ইলেকশন নয়, আমি আবার বলছি, সবার জন্য ইলেকশন নয়। আপনার যখন মানুষ এই ইলেকশনের জন্য রেডি হবে, তখনই আপনার ইলেকশন দেওয়া যায়, বা তখন ইলেকশনের প্রশ্ন আছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা এই জিনিসগুলো নিয়ে ভাববেন, কথা বলবেন, পলিটিক্যাল অ্যারেনা থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মে এই জিনিসগুলো ভেরি এসেনশিয়াল। এই যে 20টি প্রবলেমের কথা বললাম বাংলাদেশের প্রবলেম শুধু একটা ইলেকশন নয়, বা এটা ভাবতে হবে বাংলাদেশের প্রবলেম 20 এবং তারও অধিক। যদি এই জিনিসগুলো এককভাবে আপনারা সমাধান করতে না পারেন, পৃথিবীতে যারা এই জিনিসগুলো অলরেডি হ্যান্ডেল করেছে সাকসেস, তাদের হেল্প নেন, তাহলেই বাংলাদেশ এই ইয়ে থেকে বেরিয়ে আসতে পারে ইনশাল্লাহ।